স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক অস্থিরতায় দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা জনমনে, তবে রাজনীতির মাঠ নয়। এই মুহূর্তে উত্তাল আমাদের পোশাক খাত। ন্যূনতম মজুরি নিয়ে মুখোমুখি অবস্থানে শ্রমিক আর মালিক পক্ষ। নিয়মতান্ত্রিক সমঝোতার আগে এই অস্থিরতার পেছনে আবার রাজনৈতিক কারসাজি দেখছেন অনেকেই। আমাদের আজকের আলোচনা তাই রাজনীতির পোশাক। কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আছেন আজিম গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফজলুল আজিম, আছেন বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন শ্রম জনশক্তি বিষয়ক সংসদীয় কমিটির শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ইসরাফিল আলম। আমরা তাকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কিছুক্ষণের মধ্যে তাকে অবশ্যই দেখতেও পাবেন। আমি প্রথমেই জনাব ফজলুল আজিম আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক খাত, অথচ আজকে আপনি আপনার সামনেই যে পত্রিকাটি আছে সেই পত্রিকাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে দেশের উল্লেখযোগ্য 10টি শিল্প খাতের মধ্যে পোশাক শিল্প শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। দৈনিক প্রথম আলো আজকে এটি একটি লিড স্টোরি করেছে। এ দায় কার বলে আপনি মনে করেন? এবং রপ্তানিমুখী পোশাক খাতের প্রায় সব পোশাকই তৈরি খাত নির্ভর, তারপরে এই খাতের কর্মীরা কেন অবহেলিত? এটা আপনি যথার্থ বলেছেন। আমি পত্রিকাটি নিয়ে এসেছি, আপনি নামও বলে দিয়েছেন, আমি নাম হয়তো বলতাম না। এইটা বলা হয়ে থাকে যে পত্রিকাটি সবচেয়ে বেশি বহুল প্রচারিত, সর্ববৃহৎ প্রচার সংখ্যা। তো এখানে এই খবরটি আমি সকালে পড়েছি, আমি নিজেও যথার্থ কারণেই স্তম্ভিত হয়েছি। এই কারণে যে এখানে উনি নির্মাণ শ্রমিকের মজুরি ৯,৮৮২, ইত্যাদি টেনারি ৯,৩০০, তারপরে চাতাল শ্রমিক ৭,১৪০ আর পোশাক শিল্প শ্রমিক ৩,০০০ টাকা। এই খবরটুকু পড়লে সবাই অবশ্যই আশ্চর্য হবে এবং দুঃখ প্রকাশ করবে কী হচ্ছে পোশাক শিল্প খাতে। এখানে সোর্স বলা হয়েছে মিনিমাম ওয়েজ বোর্ড, প্রত্যেকটা সেক্টরের মঞ্জুরি বোর্ড ২০১০ থেকে ২০১০-২০১২, যেটা পত্রিকার যারা এই খবরটি বানিয়েছেন তাদের নাম আছে, নামের উল্লেখ নাইবা করলাম। তারা কয়েকটা জিনিস আমি বলছি, ফান্ডামেন্টালস আর কি। আমি এখানে আই এম নট হিয়ার টু ডিফেন্ড দ্য সেক্টর। আপনি জানেন আমি পোশাক শিল্পের একজন পায়োনিয়ার বলে পরিচিত। আমি প্রথম কারখানা করেছি, হ্যাঁ, আমি 1981 সনে 80 সনে শুরু করে 81 সনে আমি রপ্তানিতে গিয়েছি। 33 বছর ধরে আছি এই শিল্পের সাথে জড়িত, কাজেই কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এই 33 বছর ধরে। যাই হোক, তারই আলোকে বলতে যাচ্ছি আমি, এই যে নির্মাণ শ্রমিকের কথা বলেছেন ৯,৮৮২, অথবা চাতাল শ্রমিক ৭,১৪০। চাতাল শ্রমিকরা যারা ধান শুকোয়, ওটা সারা বছরের কাজ নয়, সিজনাল। নির্মাণ শ্রমিকরা আমি আজ পর্যন্ত জানি না এদের কোনো নীতিমালা আছে কিনা, যেটা মজুরি বোর্ডে আছে অনেক কিছুই, কিন্তু নির্মাণ শ্রমিক মাঝে মধ্যে আপনিও বাড়িতে নেন, আমি বাড়িতে নিতে হয়। ওদের 8 ঘন্টা কাজ ঘড়ি কাটায়, তারা 8 ঘন্টায় ওই কাঠ পাঞ্চ করে ঢোকে না, আবার কাঠ পাঞ্চ বেরোয় না, এবং তারপরে 1 মিনিট অতিরিক্ত হলে ওই ওভার টাইম যেটা নিয়ম আছে সেটাও নেই, তার ওই হেলথ ফেসিলিটিস বলেন কোনো কিছুই নেই। সবচেয়ে বড় কথা হলো, আপনি তো সাংবাদিক, উই আর প্রাউড অফ ইউ, ইউ আর ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট জার্নালিস্ট অ্যান্ড ইউ আর ডুইং ভেরি ওয়েল। আপনি বলেন যে সাংবাদিকদের যেটা কি রোয়েদাদ কমিশন না কি ওয়েজ, সেইটা কি আজও বাস্তবিত হয়েছে? না, সাংবাদিকতার ওয়েজ বোর্ড অবশ্য বাস্তবায়িত হয়েছে, বাট বিভিন্ন সময়। এখন নতুন লাস্ট ওয়েজ বোর্ড কবে হয়েছিল, এখন কবে হবে? আমাদের তো সর্বশেষ ওয়েজ বোর্ড কিছুদিন আগে ঘোষণা করা, সেটা বাস্তবিত হয়েছে? সেটা বাস্তবিত সবাই করেছে না, সবাই করার ক্ষেত্রে সেটাই তো কথা। এখন কথাতে এইটুকু হলো, কিন্তু পোশাক শিল্পে যেটাই আপনি দেবেন সেটা বাস্তবিত না করা ছাড়া উপায় নেই। কারণ এখানে সরকারি চাপ ছাড়াও সবচেয়ে বড় চাপ হলো, আমি আসছি পরের কথা, আগে চলে আসছে এখানে। ইউ হ্যাভ টু অ্যালাউ মি লিটল টাইম হিয়ার, কারণ এটা একটি বিরাট জাতীয় সমস্যার আকারে দেখা দিয়েছে। আপনি যথার্থ বলেছেন, এই খাত থেকে শতকরা 78% রপ্তানি আমাদের হয়ে থাকে। এই খাতের সাথে সরাসরি 40 লক্ষ, সবাই জানে, কোটি কোটি মানুষের পরিবার, ভবিষ্যৎ সবকিছু জড়িত, ডিরেক্টলি ইনডিরেক্টলি আছে কাজে। এবং দিস ইজ দ্য প্রাইম মুভার অফ আওয়ার ইকোনমি টুডে। এবং এই খাত নিয়ে কোনো রকমের কোনো হাসি তামাশার ব্যাপার নয়। আমাদের যে কোনো এই কথাটি এসছে, আপনারা বলেছেন ন্যূনতম মজুরি নিয়ে, এটাকে দ্য ম্যাটার মাস্ট বি ভেরি সিরিয়াসলি অ্যাড্রেসড অ্যান্ড রিজলভ। এই সরকার যথেষ্ট সিরিয়াসলি অ্যাড্রেস করেছে, অবশ্যই করেছে। এই সরকারের আমলে 2010 সনে একটা মিনিমাম ওয়েজ বোর্ড হয়েছিল, সেইটাতে কথা ছিল 3 বছর পরে আবার রিভিউ করা হবে। যাই হোক, দুর্ভাগ্যবশত রানা প্লাজা ইত্যাদির কারণে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। শ্রমিকরা বলছেন আমাদের বেতন আবারও বাড়াতে হবে। সরকার যথার্থ কারণে, আমি বলবো সরকারকে আমি প্রশংসা করব। সরকার আমাদের বিজিএমই এর সাথে পোশাক শিল্পের যে সমিতি আছে তার সাথে আলাপ করেই
শ্রমিকদের এই ন্যায্য দাবিটিকে ন্যায্য বলে চিহ্নিত করে বলেছে এটা নিয়ে একটা আবার ওয়েজ বোর্ড করা হোক। সেই কারণে বসা হয়েছে এবং 6 মেম্বার একটা ওয়েজ বোর্ডের একটা কমিটি করা হয়েছে এবং ম্যাটার ইজ আন্ডার নেগোসিয়েশন। মিনিমাম ওয়েজ বোর্ড, ন্যূনতম মজুরি বোর্ড। জি। এবং এটা কিন্তু যেমন ন্যূনতম মজুরি যেটা বলা হয় পোশাক শিল্পে, ন্যূনতম মজুরি কিন্তু পোশাক শিল্পের শতকরা 10 ভাগ 3 মাসের জন্য। পরবর্তী 3 মাসের মধ্যে এমনকি ঢাকাতে এবং চট্টগ্রামে আপনি জানেন এই শিল্পটি ঢাকা চট্টগ্রামে গড়ে উঠেছে, এখানে তো শ্রমিকের অভাব আছে। এখানে চাহিদা চাইতে ডিমান্ড এন্ড সাপ্লাই গ্যাপ আছে। আমি রাজীব ভাই আপনাকে একটু থামাইতে you cannot ask me to discontinue because I have to make my presentation. It's very important here. এবং এটা সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আমি তাড়াতাড়ি বলছি। তো কাজী এখানে শ্রমিকরা ৮,১৪৪ টাকা দাবি দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। পোশাক শিল্প মালিক সমিতি থেকে ৩,৬০০ টাকা বলা হয়েছে। নেগোসিয়েশন তো প্রসেসটা শেষ হয়ে যায়নি, ইট হ্যাজ নট কাম টু দ্য এন্ড অফ দ্য রোড, অথবা কোনো স্টেলমেট অথবা ডেডলক হয়নি, আলোচনা চলছে। অ্যান্ড দ্যাটস হাউ ইট গোজ। এটাকে বলা হয়ে থাকে হর্স ট্রেডিং। এনি নেগোসিয়েশন, ইভেন ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন আর হর্স ট্রেডিং। এখানে এইটা বলবে এটা বলে একটা পর্যায়ে আসবে, সবকিছু মিলিয়ে। তো কাজেই এখানে আজকে যে আন্দোলনটি শুরু হয়েছে, যে ভাঙচুর শুরু হয়েছে এবং এই গত 2 দিন ধরে হঠাৎ করে শুরু হলো, তার কারণ হলো মোটামুটি হবে ঠিক আছে, মিনিমাম ওয়েজ বোর্ড হয়েছে, কাজ চলছে এবং সরকার উদ্যোগ নিয়েছে, আমরা সেটা ঠিকই আছে। কিন্তু হঠাৎ করে আমাদের একজন মাননীয় মন্ত্রী মহোদয়, উনি অত্যন্ত সফল মন্ত্রী, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার সাথে খুব সখ্যতা আছে, কিন্তু আমি এখানে বলছি যে তাকে সরকারিভাবে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল নাকি যে এই খাতকে দেখার জন্য। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আছে। আচ্ছা ভাই, আমি একটু আপনাকে এই পর্যায়ে থামাই। আপনি সরকারি মন্ত্রীর কথা বলেছেন, সেইখানে আমি একটু ইসরাফিল ভাইকে কুইকলি আমি জানতে চাইবো, কারণ আজিম ভাই যে বিষয়গুলি তুলেছেন সেই বিষয়গুলির অনেকগুলি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আমি যে মন্ত্রীর কথা উনি বলছেন যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি বলেছেন যে এই যে আন্দোলন হচ্ছে সহিংস রূপ নিচ্ছে, তার মধ্যে বহিরাগতের উস্কানি রয়েছে। সেই বহিরাগত কারা, তাদের লাভটা কি, বা তারা কেন করতে চাচ্ছেন? ইসরাফিল ভাই আপনার মন্তব্য যদি একটু বলতেন। ধন্যবাদ খালিদ ভাই। প্রথমেই বলি সিনসিয়ারলি আমার স্টেটমেন্ট, আমি কোনো ইনভেস্টিগেশন করিনি, এই জন্য আমি বলতে পারবো না কারা। তবে অ্যাপারেন্টলি মনে হয়েছে এরা বহিরাগত, কারণ হাফ প্যান্ট পরে লাঠি নিয়ে যারা ভাঙচুর করেছে, যারা ভ্যান্ডালিজম করেছে, এরা তো শ্রমিক হতে পারে না। শ্রমিকরা তো লাঠি নিয়ে অফিসে যায় না বা কাজে যায় না। শ্রমিকরা আমি দেখেছি বরং মহিলা শ্রমিকরা আর্তনাদ করেছে, তারা কেঁদেছে, তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। আর যে বাইরের লোকজন, এদের বয়স কম, এরা যে পোশাকে যেভাবে আজকে আক্রমণ বা ভাঙচুর করেছে, শুধু তাই না, আপনি শুনে আশ্চর্য হবেন, ভোগড়া এলাকাতে একটা আনসার ক্যাম্পে হামলা করে 6টা রাইফেল লুট করে নিয়ে গেছে। পরবর্তীতে 4টা রাইফেল উদ্ধার হয়েছে, এখনো 2টা রাইফেল কিন্তু উদ্ধার হয়নি। তো শ্রমিকরা তো রাইফেল লুট করবে না। আর এই আন্দোলনের কোনো সংগঠন থেকে আন্দোলন আহ্বান করা হয় নাই। তার মানে আপনিও বলছেন এটা বহিরাগত? এটা নিশ্চয়ই কোনো মানে বহিরাগতদের সম্পৃক্ততায়, তাদের ইন্ধনই, তাদের তত্ত্বাবধানে এটা হয়েছে এবং এটা এই শিল্পকে একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে হয়েছে, কারণ আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি উদ্ভব হয়নি। ইসরাফিল ভাই, এই পর্যায়ে আমি একটু ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীমকে শুনতে চাইবো যে আপনারা নির্বাচন কেন্দ্রিক ইস্যু নিয়ে এবং আপনাদের নিজস্ব নানা রকম ইস্যু নিয়ে, আপনাদের উপর দমন পীড়নের ইস্যু নিয়ে কতদিন ধরেই মাঠে রয়েছেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন করছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষের ইস্যু নিয়ে আপনারা মাঠে নামেন না। বিশেষ করে যে এই যে পোশাক শ্রমিকদের মানবাধিকার নিয়ে যে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। এটা একটু কারণটা যদি একটু আমাদের বলেন। মানে ধন্যবাদ জানাচ্ছি এই ইস্যুটা তোলার জন্য। জি, এমনিতেই মাঠে নামতে পারে না বিএনপি। জি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো, অনেক সাধারণ মানুষের ইস্যু নিয়ে আপনার রাস্তায় নেমেছেন। যে প্রিন্স ভাইরা তো মনে করেন যে তেল গ্যাস, তারপরে আপনার রামপাল, আগামীকালকে ওনাদের লং মার্চ আছে, ওনারা কতদূর নামতে পারবেন আমি জানি না। প্রফেসর আনু মোহাম্মদ, ওনার কি অবস্থা হয়েছে সবাই দেখেছে। একটা জিনিস আমি আসছি, একটা জিনিস আমি বলি, যখন বিএনপি এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার জন্য নামে, বিএনপির পক্ষ থেকে স্টেটমেন্ট করা হয়েছে যে এটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত এবং এই অস্থিরতা পোশাক শিল্পে কারা করছে, বাইরের কারা জড়িত, বহিরাগত কারা জড়িত, আজ পর্যন্ত কিন্তু বারবার কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে। বিএনপি কিন্তু বলেছে যে তদন্ত করে দোষীদেরকে খুঁজে বের করা হোক, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটা কিন্তু বলেছে। এটা নিয়ে আপনার রাস্তায় আন্দোলন করে আমি তো মনে করি একটা জিনিস, আজকে দেখেন গতকাল থেকে অস্থিরতা শুরু হয়েছে, মূলত গতকাল নয়, গত পরশু থেকে মাননীয় নৌপরিবহন মন্ত্রী উনি সরোয়ার্দী উদ্যানে একটা সমাবেশ ডাকলেন শ্রমিকদের। সেখানে শ্রমিকরা আসবে বলে মনে করেন যে ট্রাকে বাসে করে বিভিন্ন গার্মেন্টস থেকে আপনার শ্রমিকদেরকে আনা হলো বা আনতে বাধ্য করা হলো। অনেক মালিকরা দেখা গেছে আপনার কারখানা ছুটি দিচ্ছেন না, আবার অনেকে ছুটি দিচ্ছেন।
ছুটি যেখানে দেওয়া হচ্ছে না সেখানে শ্রমিকরা বলেছে যে আমরা সমাবেশে যাব, আবার কোথাও কোথাও আছে যে তারা কারখানায় কাজ বন্ধ করে যাবে না, তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে। সেখানেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে অনেক সংঘর্ষের ঘটনা সেদিনও ঘটেছে। তার ধারাবাহিকতায় কিন্তু এই যে এখন একটা অবস্থা, আমি একটা জিনিস বুঝি না, যে জিনিসটা হলো আমাদের ইসরাফিল ভাইও কিন্তু কোনো এখনো মানে জিনিসটা কি উনি বলেছেন, উনি স্বীকার করেছেন, যেটা সত্যি কথা, যেটা আমিও কিন্তু মুখস্থ বলতে পারবো না। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা জিনিস বলি, যে এই বিষয়টা যখন আলোচনা সাপেক্ষ একটা বিষয়, জনাব ফজলুল আজিম সাহেব বলেছেন যে এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল, শ্রমিকদের দাবি দেওয়া, মালিক পক্ষের সঙ্গে বসা, নেগোসিয়েশনটা চলছিল, এটা চূড়ান্ত এখনো হয়নি। কিছুদিন আগেও ছিল আপনার 3,000 টাকা, কিন্তু মালিকরা আপনার 6,000 টাকাতে ইতিপূর্বে রাজি হয়েছে, সেটা এখন 3,600 টাকাতে, 3,600 টাকা, দুঃখিত 3,600 টাকা। এখন যে বিষয়টা এসছে যে এখন 9,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকার কথা বলা হচ্ছে। জনাব ফজলুল আজিম সাহেব একটা রেফারেন্স দিয়েছে যে নির্মাণ শ্রমিকদের বা চাতাল শ্রমিকদের বিভিন্ন জনের সেই স্ট্যান্ডার্ডে যদি আপনি ধরেন, যারা 8 ঘন্টা ক্লক ইন ক্লক আউটে যারা কাজ করে তাদের কেন এত কম হবে? একটা জিনিস আমি বলি, মালিকদেরকেও আমি বাহবা দেই, তারা কর্মসংস্থান করেছে হাজার হাজার শ্রমিকের। আপনার মনে করেন যে বাংলাদেশের অর্থনীতিতে মানে বৈদেশিক মুদ্রা অর্জন বলেন বা দেশীয় আভ্যন্তরীণ যে অর্থনৈতিক অবকাঠামো, সেখানে তাদের যে অবদান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি শ্রমিকদেরও কিন্তু বোঝা উচিত যে এই মালিকদের কারখানাগুলো থাকার কারণে তারা কাজ করতে পারছে, এবং এটাও আর একটা জিনিস ভাবা উচিত যে তাদেরকে ন্যায্য পাওনা দেয়া হচ্ছে কিনা। আমার একটা সাজেশন হলো যে আমাদের মালিকরা এবং শ্রমিকরা তারা বসে কিন্তু এই জিনিসগুলো আপনার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেখানে এসে মাননীয় মন্ত্রী এর আগে আপনার পরিবহন খাতে যে মানে বিশৃঙ্খল, আমি বোধহয় অসীমের পয়েন্টটা বুঝতে পেরেছি। ইসরাফিল ভাই, আপনি যদি পয়েন্টটা মনে রাখেন যে ব্যারিস্টার অসীম যেটি বলছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, যে এই মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর আহ্বানে এই সংগঠনটি আত্মপ্রকাশ করার পরে, সমাবেশটা হওয়ার পরে সেটি আরো অনেক বেশি ইগনাইটেড হয়েছে। আমি একটু শ্রমিকদের প্রতিনিধি হিসেবে প্রিন্স ভাই আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, যে আপনি অনেকদিন শ্রমিকদের সঙ্গে রাজনীতি করেছেন, আপনার কাছে কি মনে হয় যে 3,600 টাকার যে প্রস্তাবটি মালিক পক্ষ দিয়েছেন এবং যেটিকে হর্স ট্রেডিং বলছিলেন আজিম ভাই, এবং শ্রমিকদের পক্ষ থেকে যে দাবিটি চালানো হয়েছে 8,000 টাকা, সেটির মধ্যে পার্থক্যটা আসলে মানে অলঙ্ঘ, বা এটা এরকমই করে আন্দোলন করে এটা আদায় করতে হবে? আপনি কিভাবে? ধন্যবাদ। আমার মনে হয় যে ঘটনা এবং এখানে যে টাকা নিয়ে যে আলোচনা হলো, এইটা যে কোনো বাংলাদেশের, আমি বাইরের কথাই বাদ দিলাম, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর উত্তর জানে। সেটা কি? সহজ কথা হচ্ছে যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা বাংলাদেশটাকে যারা টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম। এখানে আজমি সাহেবও সেই কথা বললেন। তাহলে তাদের শ্রমের উপরে দাঁড়িয়ে তো এটা করা হচ্ছে। তো এই যে বিভিন্ন সময় যে অসন্তোষগুলো, এটা ওনারাই, যারা একটু বেশি বুদ্ধিমান, তারাই একটা আবিষ্কার, এটা যেন নতুন আবিষ্কার, যদিও নতুন কিছু নাই। যে এর পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে তারা যে টাকাটা পায় তাতে জীবন চলে না, নিজের চলে না, এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানে অনুযায়ী অন্ততপক্ষে 4 জনের পরিবার যাতে চলতে পারে এরকম একটা বেতন দেওয়া উচিত। এইটা কিন্তু দেখেন আলোচনায় সবাই একমত হয়, কিন্তু একমত হওয়ার পর আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম, যখন এই আলোচনাটা আসলো, সরকার একটা মজুরি বোর্ড গঠন করলো, মালিকদের পক্ষ থেকে আমি বলবো তারা এক ধরনের অফেন্সিভ আচরণ করলেন, যে অফেন্সিভ আচরণ এই ধরনের সংকটের পেছনে অন্যতম কারণ বলে আমি মনে করি। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমি আসছি। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে যেটাকে ন্যূনতম মজুরি বলছেন এবং যেটাকে আজিম ভাই নির্ধারিত করছেন যে একটা অ্যাপ্রেন্টিসের সময় একটা বেতন, মানে ওই কথাটাই বলি। যেটা বললেন দেখেন, ওনারাও যেটা বললেন সেটা হচ্ছে কি 600 টাকা বৃদ্ধির কথা। ওনারা যদি আমি ওনার কথা ধরি, উনি যেটা বলছেন যে মাত্র 10%-এর জন্য, এইটা মাত্র 3 মাসের জন্য, আমি ওনার তথ্যটাকে যদি সঠিক ধরি, তাহলে ওনারাই কেন বলছেন না? আমি ওনার যুক্তিটাই বলছি যে অন্য কোন সেক্টরে তারা শ্রমিকের দাবি অনুযায়ী যে 4 জন পরিবারের অন্ততপক্ষে জীবন ধারণ করতে পারে এই ধরনের বেতন তারা দেবেন। আসলে শুভঙ্করের ফাঁকিটা এইখানে। এবং আমি বলছি যে এই যে অফেন্সিভ আচরণ তারা করলেন, এই অফেন্সিভ আচরণের কারণে শ্রমিক অসন্তোষ প্রথম দিন থেকে রয়ে গেছে। এইটুকু আমি এই প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি এখানে। এবং আমি বলছি যে এই যে অফেন্সিভ আচরণ তারা করলেন, এই অফেন্সিভ আচরণের কারণে শ্রমিক অসন্তোষ প্রথম দিন থেকে রয়ে গেছে। এইটুকু আমি এই প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি, একটু জাস্ট আমি বেশি যাচ্ছি না। এর আগে যখন ওনারা 3,000 টাকা দিলেন, ওই সময় কিন্তু আপনারা দেখবেন যারা অন্য লেভেলে ছিল তাদের কিন্তু বেতন ওই হারে বাড়ে নাই। সুতরাং আজকে ওনার কথা শুনে মনে হতে পারে যে আমরা তো নিচের স্তরে যে বেতন যে 3,000 বলছি, কিন্তু অন্য স্তরে বেতন বেড়েছে। এখানে ইসরাফিল ভাই, তিনি একসময় শ্রমিক আন্দোলন করতেন, এখন যদি তিনি ওই ধারার কথা বলেন
তাহলে উনি কিন্তু সঠিক তথ্য আরো বেশি দিতে পারবেন, আপনি দেখতে পারেন। সুতরাং এই যুক্তিটা ওনাদের একেবারেই চলে না। সর্বশেষ বলি আপনাকে, দেখেন ঘটলো কি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে শ্রমিকদের মধ্যে ন্যাচারাল যে মালিকরা এই কথা বলার মধ্যে একটা অসন্তোষ কিন্তু ইনভাইট করলো, তারা প্রথমে ইনভাইট করলেন। এরপরে কি হলো, সামনে ঈদ, অনেকে শ্রমিকরা চিন্তা করেছে, কারণ এইবার একটু সফট নানাভাবে দেখা যাচ্ছিল যে ঈদের আগে বোধহয় কিছু একটা পাবে। আমি প্র্যাকটিক্যাল পজিশনটা বলছি। হঠাৎ করে দেখা গেল যে একটা সভা হলো, শ্রমিকরা 3600 মানে মালিকরা 3600 বললেন, এদিকে মজুরি বোর্ড তারা বললেন তারা মিটিং করবেন আগামী মাসের 21 অক্টোবর সম্ভবত, অর্থাৎ ঈদের পর। এই সমস্ত মিলিয়েই কিন্তু তাদের মধ্যে অসন্তোষ। ঠিক এই সময় আমরা দেখলাম আমাদের একজন মন্ত্রী, আমি জানি না তিনি হচ্ছেন মন্ত্রী, মালিক শ্রমিকদের প্রতিনিধি, এখানে এসে করে তিনি যখন শ্রমিকদের ডাকলেন, আমি যদি বুঝে থাকি এইটাই, এই শ্রমিকরা মনে করেছে যে মন্ত্রী মহোদয় যখন ডাকছেন তখন তো নিশ্চয়ই একটা কিছু 8000 টাকা ঘোষণা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন, কিন্তু ফলাফল দেখা গেল ভিন্ন। মন্ত্রী তো এই ঘোষণা দেওয়ার মানে যোগ্যতা বা সামর্থ্যই রাখেন না। কিন্তু আমি বলছি ধারণা, পারসেপশন, শ্রমিকের পারসেপশন, বরঞ্চ পুরো অ্যাপ্রোচটা মনে হলো এইটা। উনি কি করেছেন সেটা বড় ব্যাপার না, উনি বোধহয় মালিকের কোনো একটা মানে মিনিমাইজ করে কোন একটা স্বার্থ সংরক্ষণের কাজটা করবেন, এইরকম জায়গা থেকে তো অসন্তোষ ছড়িয়ে পড়বে, সেটাই পড়েছে বলে আমার মনে হয় যে যেই বিষয়টির ইঙ্গিত দেওয়া শুরু করেছেন জনাব ফজলুল আজিম, যেই বিষয়টিতে এমফাসাইজ করলেন নাসিরউদ্দিন ওসিম, সেই বিষয়টি আরো জোরালোভাবে বলেছেন জনাব প্রিন্স, যে আসলে মাননীয় মন্ত্রীর এই ব্যাপারে ইনভলভ হওয়াটা অনেক বেশি ইগনাইট করেছে কিনা। আমরা বিরতি নিয়ে ফিরে এসে ইসরাফিল ভাই, এই তিনটি জায়গা থেকে, তিন পার্সপেক্টিভ থেকে আপনার কাছ থেকে আমরা এটা শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইসরাফিল আলম, আপনি যদি একটু বলতেন যে বিরতির আগে তিন পার্সপেক্টিভ থেকে আপনাদের কার্যক্রমের একটি সমালোচনা করেছে, বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রী এবং শ্রমিকদের বিষয়টি। আমি প্রথমে একটা কথা বলি, মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শুধু মন্ত্রী না, উনি কিন্তু একজন শ্রমিক নেতা। পরিবহন সেক্টরে বিশেষ করে উনি অত্যন্ত প্রতিষ্ঠিত এবং খুবই দক্ষ একজন নেতৃত্ব। শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা ওনার আছে, তো সেই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়ে থাকতে পারে যে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের কোনো অশান্ত পরিবেশ যেন কেউ সৃষ্টি করতে না পারে, বা কারণ এখানে যেন ভাঙচুর জ্বালাও পোড়াও না হয়, আপনি এটা দেখবেন। তো এখন ঘটনা হলো, উনি একটা সমাবেশ করেছেন 21 তারিখে, উনিকে বলছে সমাবেশের পরেই এই আন্দোলনটা সংগ্রাম শুরু হয়েছে, এই ভাঙচুর শুরু হয়েছে। আবার উনিকে বলেছেন যে না, এটা আগের থেকেই শুরু হয়েছে। এখানে আপনি কি বলছেন? আমি যেটা বলতে চাই যে 52টা শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটা সমন্বয় পরিষদ হয়েছে, শাহজাহান খান সাহেব সেটা সমন্বয়কারী। এই একটি সংগঠনও বা বাংলাদেশের কোনো শ্রমিক সংগঠন এই কোনো ধর্মঘটের, কোনো আন্দোলনের বা কোনো সংগ্রামের কর্মসূচি ঘোষণা করেনি। তাহলে আন্দোলনটা করলো কারা, সম্পৃক্ত হলো কারা? ট্রেড ইউনিয়ন ভাঙচুর, দাবি আদায়ের আন্দোলন বা মজুরি বৃদ্ধির আন্দোলন, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা তো চলতেই থাকবে। কিন্তু ভাঙচুর করা, জ্বালাও পোড়াও করা, কোনো ধরনের কর্মসূচি ছাড়া, আলটিমেটাম ছাড়া, এটা তো শ্রমিক আন্দোলনের অংশ হতে পারে না। যদি তারা আলটিমেটাম দিতে এতদিনের মধ্যে না হলে আমরা এই করবো সেই, সেটাও ব্যাপার হতো, কেউ কিন্তু আহ্বানও করেনি, আলটিমেটামও দেয়নি। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা, এখানে বাইরের লোক এখানে জড়িত আছে। আর যে অবস্থায় আমি দেখলাম, যে আকারের প্রকারে আন্দোলনটা দেখলাম, ফ্যাক্টরির উপর হামলা করা হয়েছে, আনসার ক্যাম্পে জ্বালাও পোড়াও করা হয়েছে, এইগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে একটা অসৎ উদ্দেশ্যে এবং বহিরাগত দাবি আদায়ের কোনো মহৎ লক্ষ্যে কিন্তু এই আন্দোলনটা পরিচালিত হচ্ছে না। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি যদি এই পয়েন্ট একটু মনে রাখেন যে উনি মনে করছেন এর বাইরে থেকে আসছে। আর একটা বিষয় আমি বলবো যে আজকে আলোচনা কথাই হয়েছে, প্রথম আলো পত্রিকা আমার খুব প্রিয় পত্রিকা, প্রথম আলোতে 4-5টা সেক্টরের কথা বলা হয়েছে, যে তা মানে ন্যূনতম মজুরি আমরা জানি জি, আমাদের দেশে সারা বিশ্বে প্রায় 92টা দেশে কিন্তু এই ন্যূনতম মজুরি সিস্টেমটা আছে। ন্যূনতম মজুরিটা সরকার ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, এর উপরে যে দেওয়া যাবে না খালিদ ভাই, এটা কিন্তু কোনো ব্যারিয়ার নেই, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম লেভেল। তো সেটা তো আমার দেশে করা হয়েছে। 42টা সেক্টরের মধ্যে 35টাতে আমরা রিভিউ করেছি, এই সরকার 35টা সেক্টরের বেতন রিভিউ করেছি। সেখানে দেখেন এখানে হোটেলে 1705 টাকা করা আছে, আপনার চাতে 1800 টাকা করা আছে, দর্জিতে 2300 টাকা। তার মানে আপনি বলছেন যে ওই মানে অন্যান্যদের সাথে তুলনার ক্ষেত্রে এখন যেহেতু বোর্ডের এই ব্যাপারটাতে একটু মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ ফজলুল আজিম আপনার কাছে জানতে চাইবো, আপনি তুলনা বাদ দেন, আপনি কি মনে করেন কিনা যে 3600 টাকা আজকের 2013 সালে একজন শ্রমিকের জন্য যথেষ্ট? আমি এই প্রশ্নটি আপনাকে এইটা মাথা রেখে বলতে চাই, এবং পাশাপাশি আপনি নেগোসিয়েশনের কথা বলছিলেন। আমি কিন্তু আপনাকে বলবো, আপনি আমার মালিক
পক্ষের না, আপনি প্রতিনিধি হিসেবে উত্তর চিহ্নিত করলে হবে না। জি। আপনি আমাকে চিহ্নিত জনগণের করতে হবে, পক্ষে আমি জনগণের- একজন বিবেকবান নাগরিক Lawmaker, দেশের, lawmaker। এবং আমি একজন সংসদ সদস্য জি, বটে অবশ্যই, নির্বাচিত, অবশ্যই। কাজে আমার অনেক দায়িত্ব জ্ঞান আছে বলে আমি মনে করি, কাজে আমি বেফাস কথা বলতে চাই না। তবে এখানে প্রিন্স সাহেব যেটি বলেছেন, একটি কথা, একটি ইংরেজি ফ্রেজ উনি ব্যবহার করেছেন, ওইটা আপত্তিকর একটা ফ্রেজ, ওইটা ঠিক হয়নি। যে আলোচনাতে অফেন্সিভ আর ডিফেন্সিভ কিছু নেই এখানে। অফেন্সিভ তো এটা আপত্তিকর, ওর অর্থটা তাই হতে পারে। যাই হোক, এখানে ওরা বলেছে এটা, এরা বলেছে এটা, তা আলোচনা চলতে থাকবে গিয়ে। তারপরে অক্টোবরের 21 তারিখে, এটা তো নিশ্চয়ই আমি জানি না, আমি জানতামই না যে অক্টোবর 21 তারিখ ঈদের কথা পরবর্তী বলছেন। সভা হবে। সেটাই তো ওই বোর্ডে সবাই মিলেই তো একত্রে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই, এটা তো কেউ কারোর উপর চাপিয়ে দেয়নি। তো কাজে এগুলো নিয়ে আমি নতুন বিতর্কের সৃষ্টি করতে চাই না। আমি যেটি কথা বলবো, আমাদের মাননীয় সংসদ সদস্য ইসলামী সাহেব যেটা বলেছেন, এখানে তো আমাদের আবারও প্রথম আলোয় আসতে হয়। তো ও 4টা সেক্টরের কথা দিয়েছেন, কিন্তু এই যে নির্মাণ শ্রমিক, ও তো সারা বছর কাজ করে না, এ তো সিজনাল ওয়ার্ক। যে আপনি এবং না, বলছেন- আমি বলছি যে সবাই একই অবস্থা, কিন্তু পোশাক শিল্পের ক্ষেত্রে যেটা আছে, আমি এখানে বলছি যেটা যেটা আমি আই এম নট হিয়ার টু ডিফেন্ড দ্য গার্মেন্টস সেক্টর। এখন এখানে যেটি কথা হলো, 3000 টাকা যেটা আগে ছিল, আগেটাই বলি, নতুনটা কি হবে আমি জানি না, নতুনটা নেগোসিয়েশন যেটা আসে সেটাই হবে, আমি জানি না। 3000 টাকা যখন ছিল, কোনো শ্রমিকই সাধারণত আপনি খোঁজ নিয়ে দেখেন 3000 টাকা কেউ চাকরিতে আসতো না। কেউ 3200, কেউ 3300, এমনকি 3500 দিয়ে নিতে হতো। বিকজ আমি যেটা বলেছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ব্যাপার আছে। ফ্যাক্টরি ম্যানেজার যে আছে, সে শ্রমিক নাহলে তার ফ্যাক্টরি চলবে না, তার অর্ডার শেষ করতে পারেন, সে নিতে হয়েছে। উপরন্তু আছে ওভারটাইম আছে, উপরন্তু বোনাস আছে, দুটো বোনাস আছে। দেন চাকরি ছেড়ে চলে গেলে গিয়ে আইন যে গ্র্যাচুইটি আছে, তার মেডিকেল ফেসিলিটি আছে, তার ম্যাটারনিটি বেনিফিটস আছে। আপনার এই তার ট্রান্সপোর্টেশন সরকারিভাবে যেটা থাকে, প্রায় বেশি, তার মানে তার অন্যান্য অনেক সুবিধা আছে। আমি যদি এটা বটম লাইনে আসি, এসব মিলে আমি বলছি, জি। আই এম নট সেইং দ্যাট দে আর আর্নিং এনাফ অর দে আর গেটিং এনাফ, কিন্তু এটা তো একটা প্রসেস আছে গিয়ে। আমরা যখন শুরু করেছিলাম 500 টাকা বেতন ছিল ন্যূনতম, সেটা আজকে 3000 টাকাতে এসছে। 81 সালে কিন্তু 500 টাকা ছিল, সেটা এখন 3000 টাকা এসছে। না, সেটা তো আগে আগামীতে থেকেই এখন আরো নিশ্চয়ই আরো আগে না, যাবে। সেটা আগে থেকেই- কিন্তু এখানে একটি ব্যাপার আছে, সেটা তো আগে ব্যাপার হলো যে এইটা আমি তো ইচ্ছাগুলো অবশ্যই পোশাক শিল্প শিল্পের সাথে জড়িত আছে, যারা যারা কর্মকর্তা অথবা তথাকথিত মালিক যাদের বলে থাকেন, হ্যাপিলি তারা 10,000 টাকা দিবে, অসুবিধা কি? বাট ওদের তো এটা আর্ন করে শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, ক্রেতা তো সেই পরিমাণ দিতে হবে। না, ঠিক আছে, এখানে বলা ঠিক আছে, হয়েছে আজিজ ভাই, আপনি এটা তো নিয়ে আসলে- অনেক বিভ্রান্তি আছে খালেদ সাহেব। জি, আজিজ ভাই, এটা আপনি নিয়ে যদি- এই ন্যূনতম মজুরি নিয়ে সার্বিক ভিত্তিতে অনেক বিভ্রান্তি আছে। আমি মনে করি আজকের এই পত্রিকাটি, এই খবর কারণে আরো বিভ্রান্তি সৃষ্টি হবে। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন করেছে, টেলিফোন করেছে, ভাই এটা কি অবস্থা। আমার মনে হয় যে- এখন জনজনা বোঝানোর জন্য আই উড লাইক টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইউর চ্যানেল Right. টু এক্সপ্লেইন দ্য হোল ম্যাটার। ওই জন্য আমি 2 মিনিট সময় বেশি নিচ্ছি। না, তো কাজে- এই পর্যায়ে আজিম ভাই, আপনাকে আমি একটু থামাচ্ছি। আমি জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তা বলতে দিলেন না, আপনি তো বারবার আপনি আমাকে বলছেন যে- না, আপনি আসলে মানে আপনি আসলে আপনি আমাকে আরো 1 মিনিট সময় দেন। আমি যেটা বলতে যাচ্ছি, যে আলোচনাটি চলছে, এটা ইট হ্যাজ ইটস ওন ডাইনামিক্স। যে কোনো নেগোসিয়েশন, এই কথাটা আপনি বলছেন, এই কথাটা আপনি বলছেন যে নেগোসিয়েশন না। কাজেই এখানে যেটা প্রিন্স সাহেব যেটা বললেন, উনি যথার্থ কারণে দীর্ঘকাল রাজনীতির সাথে জড়িত আছেন, উনি সিপিএম এর নেতা, কিন্তু আমি জানি না উনি হয়তোবা পোশাক শিল্প শ্রমিকদের সাথে সরাসরি জড়িত নেই। সেই কারণে আমরা অনেকে অনেক কথা বলে থাকি, মানে কি বলবো, হাফ বেকড নলেজ বলা যায় ইংরেজিতে এটাকে, যে সব খবর না জেনেই বলে দিলাম একটা কথা, এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তো উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলবো, এটি একটি জাতীয় সমস্যা আকারে দেখা দিয়েছে। এটিকে আমাদের ধৈর্য রাখতে হবে এবং সহনশীলতার সাথে এবং বস্তুনিষ্ঠভাবে এই সমস্যাটির সমাধান করতে হবে। আর ন্যূনতম মজুরি একজনের বলে দিয়ে এত এত হবে না, এর অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। আমার মনে হয় যে এই বিষয়টি, সব স্টেক হোল্ডার্স, আমার মনে হয় যে এই বিষয়টি প্রিন্স ভাই নিশ্চয়ই মনে রাখবেন। কিন্তু আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। আমি অসীম ভাইয়ের কাছে এবং প্রিন্স ভাইয়ের কাছে আসতেই পারলাম না। এখানেও আসলে আমরা সংসদ সদস্যদের দাপটি দেখতে পাচ্ছি। একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি বুঝছেন যে আমাদের শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ দুটি পরস্পর বিরোধী পক্ষ এখন
একটি অবস্থান নিয়েছে প্রায় রাজনৈতিক দলের মতোই। কিন্তু মানে আমি আবার আপনাকে আগে করার প্রশ্নটি আবার কন্টিনিউশন করতে চাই যে পোশাক খাতের মতো অরাজনৈতিক কোনো অস্থির পরিস্থিতিতে আপনাদের স্পষ্ট অবস্থান দেখা যায় না কেন? আমি যদি একটি পাশাপাশি তুলনা করি, যেমন ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে কিন্তু আপনারা একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন, আজকে যে পোশাক খাতের এই অবস্থা সেটাতে আপনাদের অবস্থানটা কতটা স্পষ্ট? আপনি বলছেন যে একটা বিবৃতি দিয়েছেন, যদি আরেকটু ইলাবোরেট করেন। আমি একটা জিনিস বলি, আমি স্পষ্টভাবে পুরোপুরি জানি না যে সর্বশেষ কি অবস্থাটা আপনার মনে করেন যে আমার পার্টির পক্ষ থেকে কি বলা হয়েছে, আমি সেটা জানি না। আমি যেটা বলছি যে এর আগেও অস্থিরতা যখনই হয়েছে, ভাঙচুর যখন হয়েছে, অগ্নিসংযোগ যখন হয়েছে, তখনই কিন্তু এটা স্পষ্টভাবে বলা হয়েছিল যে এখানে অন্য কোনো সুযোগ সন্ধানীরা আছে কিনা। আমি একটা জিনিস, যেমন ইসরাফিল ভাই বলেছেন যে এগুলো হচ্ছে, উনিও বলছেন যে বাইরের কেউ করছে, আপনার লাঠি সোটা নিয়ে তো আর গার্মেন্টসে যাওয়ার কথা না, আমি মেনে নিলাম। কিন্তু আমার কথাটা হচ্ছে যে কেন এটা ঘটছে, বারবার কেন এই সরকারের সময় এই বিষয়গুলো হচ্ছে? আমি এর পেছনে অন্য কোনো কারণ আছে যে আমাদের দেশের গার্মেন্টসের বাজার যেটা, আমাদের আরএমজি সেক্টরটাকে আপনার পঙ্গু করে দিয়ে অন্য কাউকে বেনিফিট দেওয়ার কোনো এই আছে কারো? অন্য কোনো আপনার জন্য একটা এসএমএস এসেছে, অনেকে বলছেন যে আমি জানি না এটা বলা এখানে কত যৌক্তিক হবে, যে একজন হেফাজতের একজন হুজুর একবার বলেছিলেন যে গার্মেন্টসে কাজ করা মেয়েদের ইয়া না, এটার সাথে এর কোনো সম্পৃক্তি থাকতে পারে? এটার সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কারণ হেফাজতের হুজুরের যে রেফারেন্সটা দিয়েছে এর আগে থেকেই কিন্তু আপনার গার্মেন্টস শিল্পে আপনার অস্থিরতা ছিল। জি, তো ওনার এই বক্তব্যটা আপনি যদি উনি দিয়ে থাকেন, হেফাজতের কোন হুজুর যদি দিয়েও থাকেন, আমি মনে করি না। পাশাপাশি আরেকজন প্রশ্ন করেছেন যে আপনি কি মনে করেন যে এইটা, যেমন উনি বহিরাগতদের কথা বলছিলেন, যে আপনি কি মনে করেন যে এটা কে হইতে পারে যে বহিরাগত বা কারা আমাদের কনস্টেবল করতে চায়? আমি একটা জিনিস বলেছি, আমি একটু যে ইঙ্গিত আমি দিয়েছি কিন্তু, যে আরএমজি সেক্টরটাকে আপনার পঙ্গু করে অন্য কোন রাষ্ট্র, পার্শ্ববর্তী হোক, কম্বোডিয়া হতে পারে, আফগানিস্তান হতে পারে, চায়না হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, যে কোনো মনে করেন অন্যরা লাভবান হতে পারে। আমি একটা জিনিস আমার মানে স্পষ্ট করা উচিত, আজকে আমরা যেটা বলি যে শ্রমিকদের জন্য 8,000 টাকা, এটা আমার মনে হয় যে কোনো মালিকও কিন্তু বলবেন যে হ্যাঁ ঠিক আছে 8,000 টাকা দিতে আমরা রাজি আছি। কিন্তু কথাটা হচ্ছে যে যৌক্তিকতার ব্যাপারটা, এটা আমি একটা জিনিস বলি যে মানবিক দৃষ্টিভঙ্গি যেটা, আপনি দেখেন বাংলাদেশে কিন্তু আরো অনেক আপনার পেশা আছে। কিন্তু একটু আগে বলছিলেন আপনি অফ দ্য রেকর্ড যেটা, যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক যারা আমাদেরকে তৈরি করেছেন, আজকে এখানে আমরা এসেছি যাদের মাধ্যমে, যাদের বদৌলতে, তারা কত টাকা পান? অন্য শ্রমিকরা, অন্য চাকরিজীবীরা কত টাকা পান? আমার মতো একটা ছেলে যখন বারেটলো করে আসে, তখন একজন সিনিয়রের আন্ডারে যখন কাজ করে, আপনার 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে আমরা কত টাকা পেতাম আমাদের জানা আছে। আমি একটা জিনিস বলি, যে অস্থিরতা তৈরি হয়েছে, এটাতে কিন্তু কেউ না কেউ আপনার তেল ঢালছে, মানে এটাতে যেন আরো আগুন, আপনার ফ্লেমটা যেন আরো বেশি জ্বলে বা আই হয়। আমি এই জন্যই বলছি যে মালিক পক্ষ যেটা আছে, এখানে মনে করেন যে মাননীয় মন্ত্রীও কিছু করতে পারবেন না, আলটিমেটলি মালিক শ্রমিক সম্পর্ক পরিবারের মতো, সদস্যদের মতো। মালিকরা তো আপনার দেখেন $60 যে জিনিস বায়াররা কিনে নিয়ে যায়, সে যদি $30 বিক্রি করতে পারে ইউরোপে কিংবা আমেরিকাতে, তো তাহলে আপনারা কেন নেগোশিয়েট করে, বার্গেন করে তাদের থেকে শ্রমিকদের জন্য আদায় করতে পারেন না? আজকে বিদেশি যারা বায়ার আছে তারা বলে যে তোমরা মজুরি দাও না, তোমরা এই করো না, সেফটি নাই, স্ট্যান্ডার্ড নাই, তো তারাও কন্ট্রিবিউট করুক। আজিম ভাই, এই ক্ষেত্রে আপনার কাছে আমি এই পয়েন্ট একটু মনে রাখতে পারবো। পাশাপাশি আমাদের জানা আছে যে পোপ বলেছেন যে আমরা নাকি এখানে স্লেভ লেবারি করাচ্ছি, যে যেটা এক ধরনের দাস ইয়া। প্রিন্স ভাই, আপনি যদি একটু যুক্ত করতেন। অসীম ভাই কতগুলি পয়েন্ট তুলেছেন, ইসরাফিল ভাই কতগুলি বিষয় বলেছেন, এবং মালিক পক্ষ আমি ঠিক বলবো না, জনগণের পক্ষেই আসলে। ঠিক আছে, আজিম সাহেব এখানে কতগুলো কথা বলেছেন এবং এটা হয়েছে। আমি একেবারে কাটকাট যদি বলি, প্রথমত একটু দেখেন যে শ্রমিক সেক্টর নিয়ে আমরা কথা বলছি, তাদের কাছ থেকে আমি যদি শ্রমিক সুলভ রেশনাল আচরণ চিন্তা করি, তাহলে এটা গড়ে তোলে কারা? যে বয়সের এরা আসে, এখানে একটা সুষ্ঠু ট্রেড ইউনিয়নের মাধ্যমেই কিন্তু তাদের এই শিক্ষাটা হয়। সেটা কি হচ্ছে? সেটা কি করার সুযোগ কারা দিচ্ছে না? বোধহয় এই কথার উত্তর আর দেওয়ার অপেক্ষা রাখে না। এনারাই চিন্তা করেছেন, এই মালিকরাই মনে করেছেন ওইটা দিলে বোধহয় ক্ষতি হবে। কিন্তু এটা বারবার প্রমাণিত হচ্ছে, যদি সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারা চালু থাকতো, মানে একটা ইউনিয়নে নির্বাচিত ট্রেড ইউনিয়ন, তারাই বার্গেনিং এজেন্ট, তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ সহ এই কাজটা হবে, কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবে না, তাহলে কিন্তু আপনি আজকে যে আশাটা করছেন, বা আমি বলবো দেশবাসী সবাই সেটা আশা করে, যে একটা সুষ্ঠু পদ্ধতি হোক, সেই পদ্ধতি হতো। তাহলে এর জন্য কারা দায়ী বা কাদের বিবেচনাবোধ দায়ী, এটা আজকে রাখা দরকার। এটা 1 নম্বর কথা আমি বললাম। 2 নম্বর হচ্ছে, দেখেন
একটা কথা বলা, একটা ঘটনা ঘটলে আমি এটা তথ্য উপাত্ত দেখার ব্যাপার, অন্য ব্যাপার, যে কোনো কোনো ঘটনায় পারস্পরিক আমরা অনেক সময় কিন্তু অতীতে দেখেছি একজন মালিক আর একজন মালিকের বিরুদ্ধেও করতে পারে, ওইখানে কতকগুলো তথাকথিত জুট ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ীরা আছে, তারাও একটা সুযোগকে কাজে লাগাতে পারে, এই ধরনের নানা ঘটনা থাকতে পারে। কিন্তু যে বয়সের শ্রমিকরা এখানে আছে, আমি আগে একটু বলার চেষ্টা করেছি, তারা কিন্তু তাদের আকাঙ্ক্ষার এক ধরনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশটাই ঘটায়। তারাও তো বিবেচনা বোধ থাকে না, কি কারণ একটু আগে আমি বললাম, এইটাই বোধহয় একটা বড় ব্যাপার। কিন্তু যদি এখানে পরিকল্পিত অন্য কোনো ঘটনা থাকে, কোনো একটা ঘটনার পরে দেখি সরকারের পক্ষ থেকে এইটা কথা বলা হয় কিন্তু আর খুঁজে বের করা হয় না, কেন খুঁজে বের করা হয় না? যদি এখানে কোনো ষড়যন্ত্রকারী থাকে, অন্য কিছু থাকে, খুঁজে বের করা হোক। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওটা আমি আর বলতে চাই না, কারণ এইখানে তো ঐক্যমত্যই আমরা পাবো, সেটা অন্য আলোচনা, আমি এখন যাচ্ছি না। আর দুইটা পয়েন্ট একটু বলতে চাই। দেখুন, এইখানে শিল্প বাঁচানোর সংগ্রাম এটা কারা করবে? আমার মনে হয় একজন শ্রমিক আমার থেকে আপনার থেকে আরো বেশি বোঝে যে ওই কারখানাটা রক্ষা না পেলে তার থাকবে না। আমরা জানি এই যে আপনারা যে সংগ্রামটা দেখছেন, আমরা কিন্তু অনেক কারখানা মালিকেরও খবর জানি, যখন এই কারখানা আক্রমণ হয় তারা এটাকে ঠেকায়। এই কারখানায় আগুন লাগলে, ভেতরে কোনো ঘটনা ঘটলে তারাই কিন্তু জায়গায় এই জায়গাটা দেখি। এইখানে আমি একটু বিনয়ের সাথে বলবো, আমাদের আজিম সাহেব তিনি একজন এমপিও বটে, শুধু মালিক পক্ষ না। তিনি এইখানে আজকে আমার কাছে মনে হলো তিনি বারবার একটা পত্রিকার উদাহরণ দিয়েই এইটা নিয়ে একটু অন্য মাত্রায় কথা বলার চেষ্টা করছেন। আমি বলবো বরঞ্চ আজকে প্রথম আলো তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের যাদের নিষ্পেষণ করা হচ্ছে, যে যুক্তিগুলো তুলে ধরা হয়, তার পাল্টা যুক্তি হিসেবে অনেকগুলো আমাদের একটা দর্শকের একটা এসএমএস কে আপনি একটু রেসপন্স করবেন খুব অল্প কিছুতে। ওনার নাম হচ্ছে শুভ্র। উনি বলছেন 17% ইন্টারেস্ট দিয়ে 100% র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে কিভাবে 8144 টাকা বেতন দেওয়া যায় সেটা প্রমাণ করে দেখিয়ে দেওয়া উচিত। কোনো অসুবিধা নেই, আমি পরিষ্কার কথা বলি যে এইটার জন্য আমি ওই ভাইয়ের প্রতি আমি সম্মান রেখেই বলছি, যদি কোনো কারণে আমরা দেখি যে এই রকমের একটা সুদের হার যেখানে থাকলো সেটা ধরে একটা কারখানা চলতে অসুবিধা হয়, সেখানেও তো আমরা আমাদের কথা বলতে পারি, আমাদের জাতীয় স্বার্থে সেই কথাটা বলতে পারি, পারবো না কেন? আপনি ধরুন একটা ছোট্ট উদাহরণ, হয়তো এর সাথে না মিললেও বোঝেন, পেঁয়াজ নিয়ে সংকট সৃষ্টি হয়েছে, এখানে দাবি উঠেছে যে সুদের হার কমিয়ে দেওয়া হোক, আমি একটা উদাহরণ দিলাম। কিন্তু আমি বলি এই ধরনের দুই একটা কথা বলেই আমি জানি না যে পুরোটা বিভ্রান্ত করা হয় কিনা। আপনি দেখুন, আমরা দেখি যে মালিক পক্ষের মধ্যে কোথায় হয়, যারা সাব কন্ট্রাক্টরই দেয়, সেই জায়গাটা আপনি দেখবেন যে ধরনের সংকট হয়, কারণ আমাদের পরিচিত প্রচুর আছে আমরা দেখি, কিন্তু আমি দেখি বড় মালিকের ক্ষেত্রে এগুলো হয় না। যারা এই ধরনের কথা বলছেন, অনেক বড় পজিশন, তারা এখানে শ্রমিকের বেতন কম দিচ্ছেন, কিন্তু নিজের কিন্তু অন্য শান শওকত, এই কথাটি অবশ্য বেশিরভাগ সময় বলেন। প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ, এবং প্রিন্স ভাই আমাদের থেকে চলে যাবেন। প্রিন্স ভাইকে আমরা একটু বিদায়ও দিয়ে রাখি। প্রিন্স ভাই কথাগুলি সবাইকে বলে রেখেছেন, আপনি যদি ফজলুল আজিম ভাই এটি একটু বলেন, তার আগে আমরা একটু যদি সময় দিয়ে নিই, আপনি 2 মিনিটে বলেন, আপনি 2 মিনিট এতগুলো কথা তো সব কিছু এখানে 2 মিনিটে বলতে হবে। উনি একটি কথা বলেছেন যে নিষ্পেষণ একটি শব্দ ব্যবহার করেছেন, আর বলছেন শিল্প বাঁচানোর সংগ্রাম। তো এগুলো তো আমি বিনয়ের সাথে বলবো, উনি বিনয়ের সাথে বলেছেন, এগুলো তো গদবাঁধা কথা। এই ধরনের মায়াকান্না অথবা কুম্ভীরাসু আমরা আগেও দেখেছি। তাদের ফল হয়েছে কি, কথা হলো প্রিন্স সাহেব অনেক বড় নেতা, উনি একটা বিরাট রাজনৈতিক দলের কাজ করেন, কিন্তু উনি পোশাক শিল্প সম্বন্ধে কি ধারণা আছে আমি জানি না। কিন্তু যেটি বিষয় হলো যে এখানে কিন্তু পোশাক শিল্পের সাথে যারা জড়িত শ্রমিকরা যারা আছে, আজকেও যেমন অনেক কারখানাকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু কারখানা যারা শ্রমিক, কথা উনি বলেছেন, শ্রমিকরা কিন্তু কারখানাটাকে আঁকড়ে ধরে রেখেছে এবং অনেক কারখানা তারা কাজও করেছে ডেসপাইট অল দ্য আউটসাইড থ্রেটস হিয়ার। এবং হিউজ প্রভোকেশন ছিল বাইরে থেকে, এমনকি কোনো কোনো কারখানার শ্রমিকরা প্রস্তুত হয়েছে বাইরে ওদেরকে গিয়ে পিটবে। তো সেখানে কারখানা কর্তৃপক্ষ সর্বনা এটা করতে চাও না, করতে গেলে তো আমরা যে মালিকরা এটা করেছে। কাজে এই মালিক শ্রমিক এইসব কথা সস্তা কথা না বলে আসুন আমরা একটা দায়িত্ব নিয়ে দেশপ্রেমিক হিসাবে কাজ করি। সেই কবেকার সেই ওই মার্কসিজম গুলো সব শেষ হয়ে গেছে। এখন দ্য হোল কনসেপ্ট হ্যাজ চেঞ্জড। আমি শোনেন আপনার বয়স বড়, বামপন্থী রাজনীতি আমি করতাম, আপনি অত বিরাট নেতা হয়েছেন আমার শোনেন, কথা সেটা না, কথা সেটা না, কথা হলো এগোচ্ছে আপনি কি করবেন। কুড ইউ এমপ্লয় 1% ইন ইউর হোল লাইফ আদার দ্যান ইউর মেড সার্ভেন্ট whom you pay less than 500 টাকা? অবশ্যই no আপনি আসেন, আমরা বিকল্প বহু জায়গায় দেখাতে পারি, এগুলো আপনি বহু বিকল্প জায়গা, আপনার সাথে বিতর্ক করতে আসেন, বিতর্কের ব্যাপার না, আমি ইউ লিসেন, আপনি তো কোশ্চেনটা করছেন,
I kept quiet when না, you talk. আজিব ভাই, আজিব ভাই, This is a bad habit you have. আজিব ভাই, Please keep quiet. না, কিন্তু Keep আপনি তো quiet. বলছেন, No, আপনি no, তো no. পাল্টা আজিব ভাই, You must keep quiet. আপনি যদি পাল্টা আক্রমণ kept quiet. আমার মনে হয় যে I kept শ্রমিকের quiet. আমার মনে হয়- কথা বলতে গেলে ঠিক না তো। আপনি যদি এটা আপনি- আমার মনে হয় যে- আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এখানে আলোচনায় আবার আসবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে আমাদের কথা হচ্ছিল যে এই সংকটের একটি চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছিলাম, তো সংকট থেকে উত্তরণের উপায় আমরা জনাব ফজলুল আজিম আপনার কাছ থেকে যদি 1 মিনিট জানতে পারি। উত্তরণের তো দ্য ম্যাটার ইজ লেড আউট অ্যাকচুয়ালি। এটা এখন মিনিমাম ওয়েজ বোর্ড নিয়ে সাধারণত দেখা গেছে যে অনেক আন্দোলন একটা করা হোক, মজুরি বৃদ্ধি করা হোক, এগুলো নিয়ে এখন কোনো আপত্তি নেই এবং এগুলো বিতর্কিত বিষয় নয়। মজুরি বাড়াতে হবে, এইটাকে নিয়েই একটা আলোচনা বসছে এবং এই আলোচনাকে আমি বলে থাকি ট্রাইপার্টাইট। গভর্নমেন্ট আছে, সরকার মাঝখানে আছে, ডান দিকে এমপ্লয়ার্স, বাঁ দিকে এমপ্লয়ি, তারপর আরো 3 জন আছে বিভিন্ন বেশি, যেগুলো আপনারা সবাই জানেন। তো কাজে এই আলোচনাটি চলুক এবং এর অবশ্যই একটি ফলপ্রসূ সমাধান আসবে। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি এখানে এই যে পোশাক শিল্প যেটা শতকরা 78 রপ্তানি করে, আয় করে, রপ্তানি আয় করে, সেখানে আমাদের সত্যিকার অর্থে কোনো মন্ত্রণালয় নেই। এক সময়ে এইটার দায়িত্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়, এখন দেখছি তারা দে হ্যাভ টেকেন দ্য ব্যাক স্টেজ। তারপরে মাঝখানে কিন্তু শ্রমিক মন্ত্রণালয় ছিল, দে হ্যাভ ডান ভেরি গুড জব। আমাদের খন্দকার মোশাররফ সাহেব, উনি যখন যতদিন শ্রমমন্ত্রী ছিলেন, এইসব হয়েছে সবাইকে নিয়ে বসে একটা সমাধান বের করেছেন এবং সর্বসম্মতিক্রমে উইথ দ্য কনসেনসাস। আমার মনে হয় আমি বলছি কাজে এইবারে যেটা শাহজাহান খান সাহেব এসছেন, আমার মনে হয় উনি যেখানে আছেন সেখানে থাকায় ভালো। এখানে মহাসমাবেশী ডাকা তো সঠিক হয়নি, কারণ উনি যেটা প্রিন্সিপাল যেটা বলেছেন, হঠাৎ করে শ্রমিকদের একটা প্রত্যাশা ভাবলো যে আজকে বোধহয় ঘোষণা হয়ে যাবে, তারপরে জোর করে এবং এমনকি যাদের শ্রমিক নেবে তাদেরকে একটু জানানো উচিত ছিল, সেইভাবে জানাননি। এবং কারখানা যারা ম্যানেজার আছে, কর্তৃপক্ষ, they were taken by surprise যে কি হচ্ছে কি। এইসব কারণে আমি মনে করি আমরা প্রিন্স ভাইকে ছেড়ে দিব। আমরা প্রিন্স ভাইকে 1 মিনিট একটু জানতে চাই, প্রিন্স ভাই আপনি সংকটের উত্তরণে কি উপায় বলে আপনি মনে করি সর্বশেষ যে ঘটনাটা হয়েছে, এটা প্রথমে সরকারের পক্ষ থেকে শ্রমিকদেরকে আশ্বস্ত করা দরকার যে মজুরি বোর্ড গঠন হয়েছে এটা যুক্তিসঙ্গত উপায়ে, এবং শ্রমিক প্রতিনিধি এখনো যে ফেডারেশন, বিশেষ করে যারা মানে কার্যকর ভাবেই কাজ করছে, তাদের সাথে আলোচনা করে যৌক্তিকভাবে তারা এটা করবেন। এইটা হচ্ছে প্রথম অ্যাসুরেন্স তাকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ধারার সূচনা করতে হবে, যাতে প্রতি মুহূর্তে এই যে আমাদের কি বলে, যখন মুদ্রাস্ফীতি ঘটে তার সাথে সাথে অর্থাৎ বেতন বৃদ্ধি, অন্যান্য বিষয়গুলো যাতে যথাযথভাবে এইভাবেই শ্রমিকদের আশ্বস্ত করা দরকার। এছাড়া বিগত দিনে শ্রমিকদের নিজেদের স্বাস্থ্য, তার বাসস্থান সহ অন্যান্য যে ঘোষণাগুলো রয়েছে, সেগুলো কিন্তু অতীতে ঘোষণা আকারে রয়ে গেছে, বাস্তবায়ন হয়নি। এই বাস্তবগুলো তো করলেই। প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনাকে আরেকটা অনুষ্ঠানে যেতে হবে। বিদায়ের আগে আপনাকে ছোট্ট একটি এসএমএস শোনাতে চাই, যে এসএমএস গুলি আসলে অনেকে পাঠাচ্ছেন, আমি কারণ নাম বলছি না। তারা বলছেন যে আসলে শ্রমিকদের স্বার্থ নিয়ে অনেক সময় না বুঝেই বামপন্থী নেতারা অনেক রকম কথা বলে থাকেন, যেটি আমরা ধারণা করব যে ভবিষ্যতে আপনারা পূরণ করবেন। এবং আমাদের যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল আজিম সম্পর্কে বলছেন যে মাননীয় সংসদ সদস্য ফজলুল আজিমকে তারা সংসদে অনেকেই অনেক সময় দেখেন, কিন্তু আজকে ওনার যে মেজাজ দেখলেন, এটা অনেকটা মালিকদের মেজাজের কথা ওনাদের মনে পড়লো। এটা ফজলুল আজিম ভাই বলবেন। তার আগে 30 সেকেন্ড একটু 20 সেকেন্ডে বলেন। আমরা শুধু এইটাই, হ্যাঁ, যদি আমাদের কোনো জানা বোঝার ঘাটতি থাকে নিশ্চয়ই পূরণ করব, কিন্তু আমি অনুরোধ করব এইবারে মজুরি নিয়ে আমাদের রাজনীতিবিদদের কথা বাদ দেন, সিবিডি সহ বাংলাদেশের এমন একজন ইকোনমিস্ট খুঁজে পাওয়া যাবে না যিনি কিন্তু যে শ্রমিকদের এই দাবির বিরোধিতা করেছেন। আমি শুধু এটুকু মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আপনি যদি কোনো কিছু যোগ করেন। আমি একটা জিনিস যোগ করে আমি বলি যে মাননীয় মন্ত্রীর কথা যেটা এসেছে, নৌ পরিবহন মন্ত্রী, ওনার প্রতি আমি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি। অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞ শ্রমিক নেতা, ওনার অবদান আছে। আমার কথাটা হচ্ছে যে এক জায়গায় উনি যে পরিবহন সেক্টরে উনি যে জিনিসটা ডিল করতেন, সেখানে যে পরিবহন সেক্টরে যে পরিমাণ চাঁদাবাজি, এগুলিও কিন্তু বন্ধ করতে পারেননি। আমি একটা জিনিস বলি, চালকদের, আপনার গত কদিন আগে আপনার দেখলেন যে চালকরা আপনার ওই যে অ্যাক্সিডেন্ট করলে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা যাবে না। আমার কথা হচ্ছে যে মাননীয় মন্ত্রী কি ভুলে গেছেন যে র্যাকলেস ড্রাইভিং আর অ্যাক্সিডেন্ট দুটো ভিন্ন জিনিস। আপনি যে এইভাবে ইমিউনিটি দিয়ে যাচ্ছেন আপনারা একের পর এক, এই সরকার আসার পরে ওই কুইক রেন্টাল বলেন, অমুক বলেন, তমুক বলেন, সমস্ত জায়গাগুলোতে মনে করেন আপনারা কিন্তু এইভাবে মোকাবেলা করতে পারবেন না। সমস্যা
বেড়েই চলবে। সুতরাং অসীম ভাই, আমার মনে হয় জনাব মোহাম্মদ ফজলুল আজিম যে এই প্রসঙ্গটি তুলেছেন যে আলাদা মন্ত্রণালয়ের প্রতি যুক্ত দেওয়া এবং সরকারের এখানে ভূমিকা নিয়ে কথা বলেছেন জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, প্রায় একই কথা রহিম হোসেন প্রিন্সও বলেছেন। আপনি যদি 1 মিনিট একটু বলতেন। না, ওই যে পরিবহন শ্রমিকদের যে সমঝোতা হলো, ইমিউনিটি দেওয়া হলো, এখানে কিন্তু ওই বিএনপিও আছে, শাহজাহান খান সাহেব হেড, কিন্তু ওনার আশেপাশে বিএনপি সব রাজনৈতিক দলে আছে, সর্বদলীয়। আরেকটা ব্যাপারে বলেছি, আমি ফজলুল আমিন ভাইয়ের কথার সাথে আমি কিছুটা একমত পোষণ করব। আমাদের শ্রম মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের একটু অভাব আছে, যেটা মাঝে মধ্যে সমস্যা সৃষ্টির কারণ হচ্ছে। এই সমন্বয়টা যত দ্রুত পূরণ করা যাবে, উত্তরণ করা যাবে, ততই আমাদের সবার জন্য ভালো হবে। আর একটা কথা কিন্তু আমাদের বলতে হবে, সেটা হচ্ছে আমরা লিভিং ওয়েজটা কিন্তু ফজলুল ভাই আমাদেরকে দিতে হবে। শ্রমিকদের জন্য লিভিং ওয়েজের ব্যবস্থা না করলে তারা কি করে কাজ করবে, এই অসন্তুষ্ট থেকেই যাবে। এই জন্য এই বিষয়টাকে আপনাদের প্র্যাকটিক্যালি অ্যাড্রেস করেন, দয়া করে অ্যাড্রেস করে আমি জিনিসটাকে যেটা হলো যে ন্যূনতম মজুরি যেটা অবশ্যই দিতে হবে। এবং আমার বারবার একটি কথা বলি, এটি এমন একটি সেক্টর যেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই ক্ষেত্রে সাপ্লাই শর্টেজ আছে, ডিমান্ড বেশি আছে, কাজেই ওখানে মার্কেট ফোর্সেস উইল ডিটারমিন। একটা হলো ওই যে ন্যূনতম কোনো ব্যাপারই না, পোশাক শিল্প খাতের জন্য ন্যূনতম মজুরির ব্যাপার নেই, ব্যাপারটি হলো কোথায় গিয়ে সীমান্ত দাঁড়াবে সেটা। তো কাজে সেটা আমি অত্যন্ত আশাবাদী। এবং যেটা একটা ভ্রান্ত ধারণা যে কোনো কারণে হয়ে থাকে যে পোশাক শিল্পের সাথে যারা জড়িত আছে তার বোধহয় ভুঁই পড়ে যাচ্ছে, টাকার বাহার বাড়াচ্ছে। পোশাক শিল্পের সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, যে কোনো বছরে যদি 1 মাসের আপনার যদি রপ্তানি যদি ক্যান্সেল হয়ে যায়, ওই সারা বছরের আপনি আরেকটা কথা বলেছেন, রাগের কথা বলেছেন, আমি রাগান্বিত হই না, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমার এই যে প্রিন্স সাহেব যিনি ছিলেন, উনি আমার কথা বলার সুযোগ না দেওয়াতে আমি আমাকে এই এসএমএসটি পড়তেই হচ্ছে। জনাব ইসরাফিল আলম, আপনার জন্য যে প্রাইমারি স্কুল টিচারদের উপর রেজওয়ান উনি এসএমএস করেছেন, উপর মরিচের গুঁড়ো স্প্রে করা হয় আর গার্মেন্টস লেবাররা গাড়ি ভাঙচুর করলেও কিছু বলা হয় না। আপনি যদি 10 সেকেন্ড বলেন যে এই কথাটা কি সত্য কিনা, যে প্রাইমারি স্কুলের মাস্টারদের মরিচের গুঁড়ো দিয়ে থাকলে এটা অমানবিক কাজ, এটা দেওয়া উচিত না। না, দেওয়া হয়েছে আর কেউ এই মন্তব্য করেছেন। আমরা আশা করব যে এই ব্যাপারগুলি আপনারা একটু অ্যাড্রেস করবেন এবং যে বিষয়গুলো আলোচনা উঠেছে যে অবশ্যই আলোচনা আসার জন্য বাড়বে এবং সেভাবে আলোচনা চলছে। আলোচনার প্রসেসটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। আমার মনে হয় যে আমরা সেটাই আশা করব যে আলোচনার প্রসেসকে আমরা সবাই রেসপেক্ট করব। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।